हाय फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आगामी 29 अक्टोबर 2025 পশ্চিমবঙ্গের বুকে একটা হয়তো গুরুত্বপূর্ণ দিন। কেন বলছি গুরুত্বপূর্ণ দিন? না, ওই দিন হয়তো আমাদের অনুমান যে ওই দিনই হয়তো এই 32,000 মামলার শেষ বা জবনিকা পতন, যাকে আমরা ভালো বাংলায় বলতে পারি জবনিকা পতন, বা এই যে হিয়ারিং, মাসের পর মাস ধরে যে কন্টিনিউ হিয়ারিং চলছে, তার বোধহয় পরিসমাপ্তি হবে। এই মামলার পিছনে কতজন সিনিয়র অ্যাডভোকেট নেমেছে আমি জানি না। এর আগে আর কোনো এরকম মামলা আছে কি না পশ্চিমবঙ্গের বুকে, যার পিছনে এতগুলো সিনিয়র অ্যাডভোকেট যুক্ত ছিলেন কিনা। কে ছিলেন না? পশ্চিমবঙ্গে যারা তাবড় সিনিয়র অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সাহেব, সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জি, সিনিয়র অ্যাডভোকেট প্রতীক ধর, সিনিয়র অ্যাডভোকেট পার্থ সারথী ভট্টাচার্য। বারবার সিনিয়র বলতে বলতে আমার জিভ ব্যথায় যায়। আমি সম্মানীয় অ্যাডভোকেট বলছি, সম্মানীয় অ্যাডভোকেট অনিন্দ মিত্র সাহেব, জয়ন্ত মিত্র স্যার, অনিন্দ লাহিড়ী স্যার, জয়দীপ মজুমদার স্যার, সাগর ব্যানার্জি স্যার, সাক্ষ্য সেন স্যার এবং মিস্টার ভট্টাচার্য এবং মিস্টার চক্রবর্তী, এতজন ছিলেন অ্যাপিলেন্টসদের তরফ থেকে। আবার অপরপক্ষে অন্যদিকে আছেন তরুণজ্যোতি তিওয়ারি, কুমারজ্যোতি তিওয়ারি, সৌম্য মজুমদার, বিকাশরঞ্জন ভট্টাচার্য, অ্যাডিশন পার্টির তরফ থেকে ফিরদৌস শামীম, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এতজন সিনিয়র অ্যাডভোকেট একটা মামলার পিছনে যুক্ত আছে এবং মনে করা হচ্ছে আগামী 29 অক্টোবর এই মামলার জবনিকা পতন। কারণ এনাফ ইজ এনাফ। যা বলার, যত কিছু ভেতরে পয়েন্ট আছে, যা কিছু আলোচনা করার ব্যাপার ছিল, সব কিছুই করা হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এই 32,000 মামলার রায় কোন দিকে যাবে। দেখুন, কলকাতা হাইকোর্ট নিঃসন্দেহে আমাদের মাথার উপর আছে। ওই একই কথা বলবো যে কথাটা আমি বারবার বলি সুপ্রিম কোর্টের তরফ থেকে, বা হাইকোর্টে বলতে গিয়ে বারবার বলেছি, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণতলে। তাই হাইকোর্টের রায় অবশ্যই আমাদের কাছে মাথা পেতে আমরা নেব। কিন্তু যেহেতু আমরা ইউটিউবার, বারবার এই মামলাটাকে নিয়ে আমরাও নাড়াচাড়া করেছি, আমরাও স্টাডি করছি, আমরাও পয়েন্টকে সাজিয়েছি। তার সাজানোর নিরিখে অনেকগুলো তথ্য আমাদের কাছে চলে এসেছে। অনেক তথ্য, যেমন প্যানেল কি আদৌ বেরিয়েছে? আমাকে যদি প্রশ্ন করা হয় যে ভাই ইউটিউবে এসে তোমাকে বলা হলো প্যানেল কি বেরিয়েছে, যদিও অনেকে বলছেন, যদিও অ্যাপিলেন্টসদের তরফ থেকে বলা হচ্ছে হ্যাঁ প্যানেল বেরিয়েছে, ডিপিএসসি থেকে বেরিয়েছে, কিন্তু ওই যে এক কথা, 2011-তে ডিপিএসসি তৈরি হয়েছে, কনস্টিটিউট হয়েছে, 2015 পরে সেই ডিপিএসসিগুলোর টেনিওর শেষ হয়ে গেছে। তাহলে 2015 পরে যে সমস্ত ডিপিএসসি টেনিওর শেষ হয়ে গেছে, সেখান থেকে প্যানেল কী করে প্রকাশিত হয়? তার মানে অবৈধ ডিপিএসসি থেকে যে লিস্ট বেরোবে, সেই লিস্ট কি কোনো ভরসা রাখি? এটা একটা প্রশ্ন। 2 নম্বর, 824 জনের কেস, 14.191 যেখানে লাস্ট নেমেছে, সেখানে এই নাম্বারের নিরিখে আরও অনেকে আছে, তার মধ্যে 824 জন চাকরি পেয়েছে, যারা কিন্তু যাদের মার্কস এর নিচে। যদিও অ্যাপিলেন্টসরা বলছে যে এটা একটা জেলার ক্ষেত্রে প্রযোজ্য, এটা সব জেলার ক্ষেত্রে নয়। এটা একটা প্রশ্ন এসে যাচ্ছে। নেক্সট, অ্যাপটিটিউড টেস্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অ্যাপটিটিউড টেস্ট। কেউ বলছে ইন্টারভিউ হয়েছে, কেউ বলছে অ্যাপটিটিউড টেস্ট হয়নি। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে 1872 সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের 165 নম্বর ধারা 165, সেই 165 নম্বর ধারা অনুযায়ী যে 30 জনকে ডাকা হয়েছিল, মূলত
সেই 30 জনের মধ্যে অনেকেই বলেছে অ্যাপটিটিউড টেস্ট হয়নি। এবং সবচেয়ে বড় ব্যাপার যে যখনই পর্ষদের আইনজীবীকে বলা হলো কিংবা গৌতম পাল মহোদয়কে বলা হয়, তেনারা কিন্তু অনেকে বলেন আই হ্যাভ নো ক্লিউজ। তেনারাও কিন্তু বলতে পারেননি ডাইরেক্টলি। তার মানে এই অ্যাপটিটিউড টেস্ট নিয়ে একটা যথেষ্ট সন্দেহে দানা বাঁধছে। অ্যাপটিটিউড টেস্ট নিয়ে আবার দেখা গেছে তরুণজ্যোতিবাবু 20,000-এরও বেশি একটা লিস্ট জমা দিয়েছে কোর্টে। যারা ইন্টারভিউতে যে নাম্বার পেয়েছে তারা অ্যাপটিটিউড টেস্টে সেই একই নাম্বার পেয়েছে। হাউ ক্যান ইট পসিবল? তাই এটা নিশ্চয়ই একটা প্রশ্ন জেগে উঠছে। এরপরে রিজার্ভেশন মানে নিয়মিত সংবিধানে লেখা আছে কোনো এসসি এসটি ওবিসি যদি ভালো রেজাল্ট করে তাকে জেনারেল বলে কাউন্ট করতে হবে এবং ওর জায়গায় বা ওনার জায়গায় আরেকটি এসসি বা এসটি বা ওবিসি ঢুকে পড়বে। কিন্তু এই রিজার্ভেশন পলিসি এক্ষেত্রে মানা হয়নি বলে তরুণজ্যোতিবাবু অভিযোগ করছেন, তার ডকুমেন্ট তিনি দিয়েছেন। এটা নিঃসন্দেহে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে। এরপর প্যারাটিচার কেস। প্যারাটিচারদের একটা ফুল মার্কস হবে, 2, 3, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম একটা হবে, কারণ তাদের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে নাম্বার দেওয়া হয়েছে। কখনো এখানে ফ্র্যাকশন হবে না। আমরা দেখলাম এখানে ফ্র্যাকশনাল সংখ্যা হলো 2.33, 1.66, 4.50, 8.6। এই ফ্র্যাকশনাল নাম্বার কেন আসছে সেটা কিন্তু একটা প্রশ্নের দানা বাঁধছে। এরপরে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট। একেবারে পরিষ্কার করে বলা হচ্ছে যে পশ্চিম মেদিনীপুরে 383 জন, নদিয়াতে 171 জন, হুগলিতে 83 জন, পূর্ব মেদিনীপুরে 53 জন, পুরুলিয়াতে 15 জন চাকরি পেয়েছে যারা কোনো তাদের নিয়ম বহির্ভূতভাবে চাকরি পেয়েছে। এটা একটা প্রশ্ন হচ্ছে। এরপরে ইললিগেল অ্যাপয়েন্টমেন্ট, বিভিন্ন সময়ে পর্ষদ থেকে ডেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এটা আমার কথা নয়, এটা তরুণজ্যোতি তিওয়ারিবাবু বলেছেন এবং তার তথ্য প্রমাণ দিয়েছেন। এরপরে সিলেকশন কমিটি, যে কোনো অ্যাপয়েন্টমেন্টে ভাই একটা সিলেকশন কমিটি থাকবে, কিন্তু দেখলাম যে সিলেকশন কমিটির বদলে এখানে এস বসু অ্যান্ড রায় কোম্পানিকে দেওয়া হয়েছে, যারা কিনা এটা নিয়ে তারা এই সিলেকশন কমিটির ভার নিয়েছে। কী করে সম্ভব হয়? এরপরে 5,216 জন যারা কিনা তাদের একাডেমিক নম্বর কম কিন্তু তারা চাকরি পেয়েছে, কোন সূত্র বলে? এটা একটা প্রশ্ন। এরকমভাবে ট্রেন্ড, আনট্রেন্ড, এক্সেম্পটেড ক্যাটাগরি, উইদাউট টেট, বিভিন্ন বিষয় এখানে কিন্তু গুরুত্ব পাচ্ছে। তাহলে সেই বিষয়গুলো একসঙ্গে অ্যাকুমুলেট করলে কী সূত্র দাঁড়াবে সেটা কিন্তু আপনারাই বলতে পারবেন যে এই 32,000 মামলার পরিসমাপ্তি কোন দিকে যাচ্ছে, রেজাল্টটা কোন দিকে যাচ্ছে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।